আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে। পশ্চিমবঙ্গের নদ নদীর যে বেসিন এলাকা, সেই বেসিন এলাকা সাধারণত গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী, অর্থাৎ এই ব্রহ্মপুত্র নদী এবং গঙ্গা নদী এবং পদ্মা নদীর যে বেসিন এলাকা, সেটি নিয়েই পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল গঠিত। যদিও পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়নি, তথাপিও উত্তরবঙ্গের বেশ কিছুটা অংশ ব্রহ্মপুত্র বেসিন এলাকা হিসেবে পরিচিত। কারণ ব্রহ্মপুত্র নদীর কিছু উপনদী যেমন সংকোশ, রায়ঢাক, তোরসা, তিস্তা, জলঢাকা প্রভৃতি নদীগুলো এই ব্রহ্মপুত্র নদী পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পরে এই ব্রহ্মপুত্র নদীর সঙ্গে বাংলাদেশে মিলিত হয়েছে। তাই এই উপনদীগুলির যে বেসিন এলাকা বা উপনদীগুলির যে ক্যাচমেন্ট এরিয়া, সেই ক্যাচমেন্ট এরিয়াগুলোকে ব্রহ্মপুত্র বেসিন এলাকার মধ্যে ধরা হয়। অপরদিকে গঙ্গা এবং পদ্মার যে বেসিন এলাকা, সেই বেসিন এলাকার মধ্যে দিয়ে যে সমস্ত উপনদীগুলি বাহিত হয়েছে, সেটি মহানন্দা, পুনর্ভবা, আত্রাই প্রভৃতি, এদের যে ক্যাচমেন্ট এরিয়া, সেই ক্যাচমেন্ট এরিয়াগুলো গঙ্গার যে বেসিন এলাকা, সেই বেসিন এলাকার মধ্যে ধরা হয়। এখানে ফ্লো চার্টটি দেওয়া রয়েছে। সেই ফ্লো চার্টটিতে গঙ্গা নদী এলাহাবাদ থেকে ফারাক্কা পর্যন্ত কত কিলোমিটার বিস্তৃত হয়েছে বা প্রবাহিত হয়েছে এবং বিভিন্ন শহরের মধ্যে তার ডিস্টেন্স কতটা তৈরি করেছে সেইগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ এলাহাবাদ থেকে বেনারস পর্যন্ত সে 139 কিলোমিটার প্রবাহিত হয়েছে, বেনারস থেকে পাটনাতে 231 কিলোমিটার, পাটনা থেকে হাতিদহ পর্যন্ত 108 কিলোমিটার, হাতিদহ থেকে মুঙ্গের পর্যন্ত 52 কিলোমিটার, ভাগলপুর থেকে কাহালগাঁও 30 কিলোমিটার এবং মানিকচক ঘাট থেকে ফারাক্কা পর্যন্ত 20 কিলোমিটার। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে গঙ্গা নদী ফারাক্কার 20 কিলোমিটার পূর্বে বা ফারাক্কার 20 কিলোমিটার উত্তর দিকে মানিকচক নামক স্থানের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে 20 কিলোমিটার যাওয়ার পরে ফারাক্কাতে ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে। এই ফারাক্কা ব্যারেজটি গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে এবং এই গঙ্গা নদীর উপর নির্মিত হওয়ার পরে ফারাক্কা থেকে সেটি ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে প্রবেশ করার পরে মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট গিয়ে সেটি দ্বিধা বিভক্ত হয়েছে। দ্বিধা বিভক্ত হওয়ার পরে সেই গঙ্গা নদী একটি ভাগীরথী নাম প্রাপ্ত হয়েছে এবং একটি শাখা পদ্মা নদীর নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ভাগীরথী নামক যে নদীটি বা গঙ্গার যে ডিস্ট্রিবিউটরি ভাগীরথী নাম পেয়েছে, সেটি হুগলি শহর পর্যন্ত ভাগীরথী নাম নিয়ে প্রবাহিত হয়েছে। হুগলি শহর থেকে মোহনা পর্যন্ত সেটি হুগলি নদী নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গঙ্গা এবং ভাগীরথী, গঙ্গা অর্থাৎ গঙ্গার যে অংশটি ভাগীরথী নাম পশ্চিমবঙ্গে, সেই অঞ্চলে যে নদীগুলি এর সঙ্গে সংযুক্ত হয়েছে সেগুলি হলো পাগলা, বাঁশলয়, দ্বারকা, ব্রাহ্মণী, ময়ূরক্ষী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, কংসাবতী, কেলেঘাই, জলঙ্গি, চূর্ণী, রূপনারায়ণ প্রভৃতি নদীগুলি এই ভাগীরথীর সঙ্গে প্রাথমিক উপনদী হিসেবে মিলিত হয়েছে বা গৌণ উপনদী হিসেবে মিলিত হয়েছে। এছাড়া রয়েছে সুবর্ণরেখা নদীটি। এই সুবর্ণরেখা নদী এছাড়া রয়েছে পিচাবনী, রসুলপুর, হলদি, যেগুলি 24 পরগনা নদী। এছাড়া কিছু ছোট ছোট নদী রয়েছে যেগুলি কলকাতা বন্দর সংলগ্ন অঞ্চলে রয়েছে। এবার গঙ্গা নদী। এই ফারাক্কা ব্যারেজ শুরু হয়েছিল 1962 সালে এবং শেষ হয়েছিল 1971 সালে এবং সেটি উৎসর্গ করা হয়েছে 1975 সালে। এই 1975 সালে যে ফিডার ক্যানেল, সেই ফিডার ক্যানেলটি নির্মাণ হয়। এই ব্যারেজটির দৈর্ঘ্য 2.64 কিলোমিটার। এই ফিডার ক্যানেল দিয়ে 40,000 কিউসেক জল ভাগীরথী নদীতে পাঠানো হয়। এই ভাগীরথী নদীতে এই ফিডার ক্যানেলের জল পাঠানোর উদ্দেশ্যই হলো কলকাতা বন্দর যে পোতাশ্রয় রয়েছে, সেই পোতাশ্রয়টি যেহেতু নাব্যতা হ্রাস পেয়েছে বিভিন্ন সিলটেশনের কারণে বা পলি বালি সঞ্চিত হওয়ার ফলে তার যে নাব্যতা হ্রাস পেয়েছে, সেই সমস্ত পলি বা বালি বা সিলটেশন সেগুলোকে ফ্লাশ আউট করার জন্যই এই নদীর জল পাঠানো হয়ে থাকে। গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে রাজমহল পাহাড়ের নিকট এবং দক্ষিণ পূর্ব দিকে বাহিত হয়ে মুর্শিদাবাদের কাছে, অর্থাৎ রাজমহল পাহাড়ের নিকট যে
পশ্চিমবঙ্গের যে অংশ সেটি মানিকচক ঘাট নাম, এবং সেখানেই প্রবেশ করেছে গঙ্গা নদী। এবং ফারাক্কা এবং মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত এই নদীটির নাম গঙ্গায় রয়েছে। কিন্তু ধুলিয়ানেই এটি যখন দ্বিধা বিভক্ত হয়ে পড়ে, তখনই এই নদীর নাম দুটি হয়, একটি পদ্মা, একটি ভাগীরথী। এই ভাগীরথী নদী পরবর্তীকালে হুগলির নাম নিয়ে সাগর দ্বীপে পতিত হয়েছে, যেটি দক্ষিণ চব্বিশ পরগনার একটি দ্বীপ। সেই দ্বীপে নিকট বঙ্গোপসাগরে গঙ্গা নদী পতিত হয়েছে। এই স্থানটিতে বলা হচ্ছে গঙ্গা নদী প্রবেশ করেছে, অর্থাৎ এটি মানিকচক ঘাট। এই মানিকচক ঘাটে প্রবেশ করার পরে সেটি 20 কিলোমিটার সেটি প্রবাহিত হয়ে ফারাক্কাতে ব্যারেজ নির্মিত হয়েছে। হওয়ার পরে ধুলিয়ানের নিকট সেটি দ্বিধায় বিভক্ত হয়েছে, হয়ে একটি পদ্মা নাম নিয়েছে আর একটি ভাগীরথী নাম নিয়ে বাহিত হয়েছে, যেটি আগে স্লাইডে উল্লেখ করলাম। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদী। মালভূমি অঞ্চলে যে নদীগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ময়ূরাক্ষী, অজয়, দামোদর, কংসাবতী, রূপনারায়ণ। এগুলি পূর্ব দিকে বাহিত হয়েছে এবং ভাগীরথী ডান দিকে মিলিত হয়েছে। ময়ূরাক্ষী নদী, যার উপনদী ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর ও কোপাই, ভাগীরথীর সঙ্গে যুক্ত হয়েছে কালনার নিকট। অজয় নদী, যার উপনদী কুনুর, বাবলা, এটি বর্ধমান এবং বীরভূমের সীমানা নির্মাণ করে সেটি ভাগীরথীর সঙ্গে যুক্ত হয়েছে কাটোয়ার নিকট। দামোদর নদী, যেটির উপনদী কারি, বাঙ্কা, বেহুলা, এটি ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে উলুবেড়িয়ার নিকট। রূপনারায়ণ নদী, যেটি দ্বারকেশ্বর এবং শিলাবতীর মিলিত প্রবাহ রূপনারায়ণ, সেই রূপনারায়ণ নদী এবং হলদি নদী, যেটি কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহ, সেগুলি ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে পূর্ব মেদিনীপুরে এসে। এবং সুবর্ণরেখা নদী, যেটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মধ্যে দিয়ে বাহিত হবার পরে সেটি উড়িষ্যায় যে বঙ্গোপসাগর রয়েছে, সেই উড়িষ্যায় গিয়ে সেটি বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে। পদ্মার শাখা নদী ভৈরবী, জলঙ্গি, মাথাভাঙ্গা পশ্চিমবঙ্গে ভাগীরথীর সঙ্গে বাম দিক থেকে যুক্ত হয়েছে। এই ভৈরবী এবং জলঙ্গির মিলিত জলধারা জলঙ্গি নাম নিয়ে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে। মাথাভাঙ্গা আবার দুটি শাখায় বিভক্ত হয়েছে পশ্চিমবঙ্গে এসে, একটির নাম চূর্ণী আর একটি ইছামতি। এই চূর্ণী নদীটি ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে আর ইছামতি নদীটি কালিন্দী নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই ম্যাপটিতে সুবর্ণরেখা নদীর যে প্রবাহ পথ সেটি পশ্চিমবঙ্গের এই অঞ্চল দিয়ে বাহিত হওয়ার পরে সেটি উড়িষ্যায় প্রবেশ করে সেটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবং কংসাবতী নদী, যেটি কাঁসাই নাম, সেটি এই নদীটিকে বোঝানো হচ্ছে, যেটি মালভূমি অঞ্চলের নদী। কেলেঘাই নদী, যেটি কংসাবতী এবং নদী যুক্ত হয়ে হলদি নদীর নাম নিয়ে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে। অপরদিকে রূপনারায়ণ নদী, যেটি ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে। এছাড়া রয়েছে দ্বারকেশ্বর নদী, যেটি রূপনারায়ণের সঙ্গে মিলিত হওয়ার পরে সেটি ভাগীরথীর সঙ্গে গিয়ে মিলিত হয়েছে, অর্থাৎ দ্বারকেশ্বর রূপনারায়ণ একটি উপনদী হিসেবে রয়েছে এখানে। এছাড়া দামোদর নদী, যেটিকে বলা হয় পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, যেটির দৈর্ঘ্য 590 কিলোমিটার, এটি হুগলি নদীতে গিয়ে মিলিত হয়েছে। এই নদীগুলি সবগুলি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদী হিসেবে ধরা হয়ে থাকে, কারণ এটি মালভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, হওয়ার পরে সেটি হুগলি নদীতে গিয়ে মিলিত হয়েছে। জোয়ারের জলে কিছু পুষ্ট নদী রয়েছে পশ্চিমবঙ্গে, সেটি সাধারণত সুন্দরবন অঞ্চল বা দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চলে দেখতে পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হল মাতলা, গোসাবা, সপ্তমুখী, থরিভাঙ্গা, পিয়ালি, ঠাকুরান, জমিরা, রায়মঙ্গল, কালিন্দী, ইছামতি। এই নদীগুলিকে বলা হয়ে থাকে জোয়ারের জলে পুষ্ট নদী। মাতলা নদী
মাতলা নদী এই নদীটিকে বলা হচ্ছে, যেটি দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে। ব্রহ্মপুত্র বেসিন অঞ্চলে যে নদীগুলি, তার মধ্যে উল্লেখযোগ্য হল সংকোষ নদী। এই সংকোষ নদীটি এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। রায়ঢাক নদীটি এই নদীটিকে বলা হচ্ছে। এই সংকোষ নদীটি পশ্চিমবঙ্গে এর অববাহিকা 172 বর্গ কিলোমিটার, অর্থাৎ এর যে বেসিন এলাকা 172 বর্গ কিলোমিটার। এটি ভুটান থেকে সৃষ্টি হয়েছে। ভুটানে এর নাম কুনা সামচু। ইহা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি হয়ে আসামের ধুবড়ি, কোকড়াঝাড় হয়ে পটেশ্বরীর নিকট বাংলাদেশে প্রবেশ করেছে এবং দুধকুমার নাম প্রাপ্ত হয়েছে। পটেশ্বরীতে গদাধর এর উপনদীর সঙ্গে মিলিত হয়েছে, গঙ্গাধর উপনদীর সঙ্গে মিলিত হয়েছে এবং মিলিত প্রবাহ বাংলাদেশে কুড়িগ্রামের নিকট ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে, অর্থাৎ যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এর অন্য উপনদীর নাম চিকলাঝোড়া। ইহা ব্রহ্মপুত্র তথা যমুনার সঙ্গে মিলিত হবার পূর্বে রায়ঢাকের সঙ্গে মিলিত হয়েছে এবং একত্রে ব্রহ্মপুত্রে পতিত হয়েছে। এই নদী পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে সীমানা নির্ধারণ করেছে এবং এই নদীর যে প্যাটার্ন সেটি হচ্ছে ডেনড্রাইটিক ড্রেনেজ বলা হয়, বা এটি সাধারণত গাছের শাখা প্রশাখার ন্যায় এটি বাহিত হয়েছে, অর্থাৎ এই নদীর সঙ্গে একাধিক উপনদী মিলিত হওয়ার ফলে এর যে বেসিন এলাকায় তার যে শেপ, সেই শেপটি অনেকটা ডেনড্রনের মতো দেখতে, বা বলা যেতে পারে গাছের শাখা প্রশাখার মতো দেখতে। তাই এই নদীটিকে বলা হয় ডেনড্রাইটিক রিভার। রায়ঢাক নদী নদীটি পশ্চিমবঙ্গের বেসিন এলাকা 807 বর্গ কিলোমিটার এবং দৈর্ঘ্য 370 কিলোমিটার। ইহা ভুটানের 6400 মিটার উঁচু মাউন্ট অকুংফু নামক যে পর্বত শৃঙ্গ, সেখান থেকে সৃষ্টি হয়েছে, যেটি তিব্বতের চমলহরি পর্বত এর একটি পিক। ভুটানে এর নাম ওয়াংচু ও থিম্পুচু। ভুটানে এই নদীর উপনদী দুটি রয়েছে, একটির নাম আচু আর একটির নাম তাচু। পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি জেলা হয়ে কোচবিহার হয়ে সেটি ইন্দো বাংলাদেশ সীমানা সংলগ্ন ভুটান ঘাট অঞ্চলে দ্বিধা বিভক্ত হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি যে জেলা, সেই জেলা দিয়ে কোচবিহারে বাহিত হয়েছে। কোচবিহারে বাহিত হওয়ার পরে যে ইন্দো বাংলাদেশ সীমানা সংলগ্ন যে ভুটান ঘাট রয়েছে, সেই অঞ্চলে সেটি দ্বিধাবিভক্ত হয়েছে। একটির নাম রায়ঢাক 1, অর্থাৎ এই রায়ঢাক 1টি তোরসা এবং কালজানি নদীকে যুক্ত করেছে, বা এই রায়ঢাক 1 এর সঙ্গে যুক্ত হয়েছে তোরসা ও কালজানি নদী। রায়ঢাক 2 নদীটি, যেটি বাংলাদেশের কুড়িগ্রামে সংকোষের সঙ্গে মিলিত প্রবাহ ব্রহ্মপুত্রে গিয়ে পতিত হয়েছে। ইহার উপনদী তুরতুরি ও দীপা। এই রায়ঢাক নদীকে কেন্দ্র করে চুখা জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে ভুটানে। ভুটানের চিমাকুটি নামক গ্রামে এই চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে, যেখানে ভারত সরকার যে ফান্ড প্রদান করেছে, টোটাল ফান্ডের 60% ভারত সরকার দিয়েছে এবং ভুটান গভর্নমেন্ট 40% দিয়েছে। এই চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি 1988 খ্রিস্টাব্দে বা 1988 সালে তৈরি হয়। ভুটানের চুখা জেলায় অন্য একটি জলবিদ্যুৎ প্রকল্প এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেটির নাম তালা জলবিদ্যুৎ কেন্দ্র। এবার আলোচনা করব তোরসা নদী নিয়ে। তোরসা নদী তিব্বতের চুম্বি উপত্যকা থেকে সৃষ্টি হওয়ার পরে ভুটানের মধ্যে দিয়ে সেটি ফুনসিলিং পর্যন্ত যাওয়ার পরে সেটি জলপাইগুড়ির জয়গাঁওতে এটি প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গে প্রবেশ করার পরে সেটি হাসিমারাতে পৌঁছানোর পর সেটি দ্বিধা বিভক্ত হয়েছে, একটি শিলা তোরসা, একটি চার তোরসা। এই দুটি দ্বিধা বিভক্ত নদী পাতলা খোয়া বনে পুনরায় মিলিত হয়ে কোচবিহারের তুফানগঞ্জের
ধরকরিয়া নদীর সঙ্গে মিলিত হয়। হওয়ার পরে বলরামপুরে কালজানি নদীর সঙ্গে মিলিত হয়েছে। মিলিত হওয়ার আগে এই নদীটি রায়ঢাক ওয়ান নদীর সঙ্গে সংযুক্ত হয়। সংযুক্ত প্রবাহ বাংলাদেশের নাগরসরির নিকট কালাজানি নাম নিয়ে সেটি ব্রহ্মপুত্র তথা যমুনা নদীতে পতিত হয়েছে। এই তোরসা নদীর একটি শাখা নদীর নাম বুড়ি তোরসা, যেটি আবার জলঢাকা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই তোরসা নদীর একটি প্রজেক্ট রয়েছে যেটি ভুটানে অবস্থিত, যেটির নাম আমুচু হাইডেল প্রজেক্ট, যেটি এনটিপিসি দ্বারা তৈরি একটি প্রজেক্ট। এই নদীর উপনদী হল সুইজাং ও মাছলঙ্গি। এবার আলোচনা করব জলঢাকা নদী নিয়ে। ইহা কপুক বা বিতং হ্রদ, যেটি দক্ষিণ সিকিমে অবস্থিত, সেখান থেকে সৃষ্টি হয়েছে। এর দৈর্ঘ্য ১৯২ কিলোমিটার। এর গতিপথ, এটি দক্ষিণ সিকিমে সৃষ্টি হওয়ার পর সেটি ভুটানে প্রবেশ করে। ভুটানে প্রবেশ করার পর সেটি কালিম্পং হয়ে জলপাইগুড়িতে প্রবেশ করে। জলপাইগুড়ি হয়ে কোচবিহার জেলাতে প্রবেশ করার পরে লালমনিরহাট যে স্থান বা জেলা, যেটি বাংলাদেশে অবস্থিত, সেখানে প্রবেশ করে। প্রবেশ করার পরে সেটি ধরলা নদীর সঙ্গে মিলিত হয়। মিলিত হয়ে ধরলা নাম নিয়ে সেটি কুড়িগ্রামে ব্রহ্মপুত্র তথা যমুনা নদীর সঙ্গে মিলিত হয়। কালিম্পং জেলার শেষ বিন্দু, যার নাম বিন্দু, সেই স্থানে জলঢাকা নদীর সঙ্গে দুটি নদী যুক্ত হয়, অর্থাৎ জলঢাকার সঙ্গে দুটি হেড স্ট্রিম যুক্ত হয়, একটির নাম বিন্দুখোলা আর একটির নাম দুধপোখরী। এই তিনটি নদীর প্রবাহ একত্রিত হয়ে বিন্দু থেকে এর নাম প্রাপ্তি ঘটে জলঢাকা। এই জলঢাকা নদীর ডান তীরের উপনদী হল মূর্তি, নকশালখোলা, সুতুঙ্গা, জর্দা এবং বাম তীরের উপনদী ডায়না, রেহতী দুদুয়া, মুঞ্জাই, ধরলা, ডোলং ও গধারি। এই নদীটি উত্তরবঙ্গের 4টি জেলা দিয়ে গেছে, একটি কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহার। তিস্তা নদী, যার দৈর্ঘ্য ৩০৯ কিলোমিটার। ইহা উত্তর সিকিমের ৭,০৬৮ মিটার উঁচু পাহুনড়ি বা তিস্তা কাংশে হিমবাহ থেকে সৃষ্ট। মতান্তরে সোলামু হ্রদ, যেটি জেমু হিমবাহ দ্বারা সৃষ্ট, সেই জেমু হিমবাহ সৃষ্ট সোলামু হ্রদ থেকে তিস্তা নদীর সৃষ্টি হয়েছে। সিকিমের লাচেন এবং লাচুং নদীর সঙ্গে মিলিত হয়ে সিকিম ও পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চল রাংপোতে এটি প্রবেশ করে তিস্তা ব্রিজের নিকট রঙ্গিত নদীর সঙ্গে সেটি মিলিত হয়। এখান থেকে দক্ষিণ দিকে ঘুরে জলপাইগুড়ি শহরকে দুভাগে বিভক্ত করে কোচবিহারের মেখলিগঞ্জে প্রবেশ করার পরে সেটি ফুলাচাড়ি নামক স্থানে বাংলাদেশে প্রবেশ করেছে এবং রংপুরে এটি ব্রহ্মপুত্র তথা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। এর গতিপথ, উত্তর সিকিমে সৃষ্টি হওয়ার পরে সেটি রাংপো হয়ে দার্জিলিং জেলার মধ্যে দিয়ে জলপাইগুড়িতে প্রবেশ করেছে। জলপাইগুড়ি থেকে সেটি কোচবিহার প্রবেশ করেছে। কোচবিহার থেকে সেটি বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের যে স্থানে প্রবেশ করেছে সেটির নাম ফুলাচাড়ি এবং রংপুরে গিয়ে সেটি যমুনা নদী বা ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে। এর উপনদীর নাম রাম্মাম, গিস, করলা, বড় রঙ্গিত, ছোট রঙ্গিত ও জলঢাকা। তিস্তা নদী অ্যান্টিসিডেন্ট রিভার বা ইনকনসিকুয়েন্ট রিভার বলা হয়, অর্থাৎ এই নদীটি হিমালয় সৃষ্টির বহু পূর্বে এটি সৃষ্টি হয়েছে বলে অনুমান করা হয়, তাই একে অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়ে থাকে। তিস্তা নদীকে উত্তরবঙ্গের দুঃখ বলা হতো একসময়। বাংলাদেশ এবং ভারতের মধ্যে মোট ট্রান্সবাউন্ডারি রিভার রয়েছে 54টি এবং ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গা ওয়াটার ট্রিটি হয়েছে 1996 সালে এবং তিস্তা নদীর জল নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে জয়েন্ট কমিটি অফ এক্সপার্ট গঠিত হয় 1997 সালে। গঙ্গা নদীর বেসিন অঞ্চল, গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করার পরে দক্ষিণ দিকে বাহিত হয়ে ফারাক্কা থেকে 40 কিলোমিটার দক্ষিণে ধুলিয়ানের নিকট দুভাগে বিভক্ত হয়েছে। ডান দিকের অংশের নাম ভাগীরথী এবং বাম দিকের অংশের নাম পদ্মা। নবদ্বীপ শহর অতিক্রম করার পর ভাগীরথীর নাম হয় হুগলি। পশ্চিমবঙ্গে গঙ্গা বলতে এখানে ভাগীরথী এবং হুগলি এই দুটি নদীর যে সম্মিলিত প্রবাহপথ, সেটির দৈর্ঘ্য 570 কিলোমিটার। ঝাড়খণ্ডের পাকুড় থেকে দক্ষিণ দিকে টার্ন নিয়ে ধুলিয়ানের নিকট সেটি বাংলাদেশে প্রবেশ করেছে।
ফারাক্কা ব্যারেজ দিয়ে গঙ্গার জলকে আটকে তা ফিডার ক্যানেল দিয়ে, এই যে ফিডার ক্যানেলটি তিলডাঙ্গা পর্যন্ত বিস্তৃত, সেই ফিডার ক্যানেল দিয়ে ভাগীরথী নদীতে জল পাঠানো হয়ে থাকে। এই ভাগীরথীতে জল পাঠানোর উদ্দেশ্য হলো সেই জল যাতে কলকাতা বন্দর যে পোতাশ্রয়, সেই পোতাশ্রয়ের যে নাব্যতা সেটাকে যেন সঠিক রাখে, বা কলকাতা বন্দরকে যেন পুনরুদ্ধার করতে পারে, সিলটেশন থেকে মুক্তি দিতে পারে, সেই উদ্দেশ্যেই এই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছে। এই ফিডার ক্যানেলটি গঙ্গার সঙ্গে সমান্তরালভাবে প্রবাহিত হয়েছে এবং ধুলিয়ান পর্যন্ত যাওয়ার পর সেটি গঙ্গা বিভক্ত হয়ে গেলে ভাগীরথীর সঙ্গে ক্যানেলটিকে সংযুক্ত করা হয়েছে জাহাঙ্গীরপুরের ঠিক দক্ষিণ দিকে। গঙ্গা যেটি গঙ্গা এবং পদ্মার যে নদী প্রবাহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে রয়েছে, সেই অঞ্চলে ব্যাংক এরোশন এবং স্লিপ এরোশন প্রচুর পরিমাণে পরিলক্ষিত হয়। প্রবাহ পথ পশ্চিমবঙ্গে ভাগীরথী নদীর যে প্রবাহ পথ, সেই প্রবাহ পথটি হল ভাগীরথী নাম নিয়ে সেটি জিয়াগঞ্জ হয়ে আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, বহরমপুর, পলাশী হয়ে বর্ধমান ও নদিয়ার সীমানা নির্ধারণ করে সেটি কাটোয়াতে প্রবেশ করেছে। কাটোয়ার থেকে সেটি নবদ্বীপে প্রবেশ করেছে। নবদ্বীপ থেকে সেটি কালনাতে প্রবেশ করেছে। এই কালনাতে এই ভাগীরথী নদীটি নদিয়া এবং হুগলি জেলার সীমানা নির্ধারণ করেছে। করার পরে সেটি হুগলির নাম নিয়ে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার সীমানা রচনা করেছে। করে সেটি হালি শহরের মধ্যে দিয়ে চিনসুরা, শ্রীরামপুর, কামারহাটি হয়ে কলকাতার মধ্যে দিয়ে সেটি হাওড়া হয়ে নূপুরপুর হয়ে সেটি সাগরদ্বীপে এসে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই গঙ্গার প্রাথমিক যে দুটি উপনদী রয়েছে সেটি হলো দামোদর এবং রূপনারায়ণ। এটি দামোদর ও রূপনারায়ণ। এই দামোদর এবং রূপনারায়ণ ছাড়া অন্য যে নদীগুলি গঙ্গার উপনদী বা ভাগীরথী বা হুগলির উপনদী বলা হয়, সেগুলি প্রকৃতপক্ষে প্রাথমিক উপনদী নয়, সেগুলিকে গৌণ উপনদী বলা হয়ে থাকে। মহানন্দা মহানন্দা নদীর দৈর্ঘ্য 360 কিলোমিটার এবং ভারতবর্ষে মহানন্দা রয়েছে 324 কিলোমিটার। দার্জিলিং পর্বতশ্রেণীর ঘুম পাহাড়ের নিকটবর্তী মহালধিরাম পর্বতের পাগলাঝোড়া প্রস্রবণ থেকে এটির সৃষ্টি হয়েছে বলে ধরা হয়। বৃষ্টি এবং প্রস্রবণের জল দ্বারা এটি পুষ্ট। এই মহানন্দার ডান তীরের উপনদী মেচি এবং কানাকাই। এটি কার্শিং-এর পূর্ব প্রান্ত হয়ে শিলিগুড়িতে প্রবেশ করেছে। শিলিগুড়ি থেকে সেটি জলপাইগুড়ি হয়ে বাংলাদেশের তেন্তুলিয়া নামক স্থানে সেটি প্রবেশ করেছে। বাংলাদেশে কিছু দূর বাহিত হওয়ার পরে উত্তর দিনাজপুরে সেটি আবার প্রবেশ করেছে। করার পরে উত্তর দিনাজপুর থেকে আবার সেটি বিহারে কিষানগঞ্জ ও কাটিহারে প্রবেশ করে। কাটিহার থেকে কিছু দূর যাওয়ার পরে সেটি আবার মালদাতে প্রবেশ করে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদাতে প্রবেশ করার পরে সেটি আবার বাংলাদেশের নবাবগঞ্জে গিয়ে পদ্মা নদীর সঙ্গে মিলিত হয়। অর্থাৎ প্রথম প্রবাহ পথে সেটি কার্শিয়াং এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, হওয়ার পরে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে প্রবেশ করেছে। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি হয়ে তেন্তুলিয়া নামক স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে বাহিত হওয়ার পর উত্তর দিনাজপুরের মধ্যে দিয়ে সেটি আবার বিহারে প্রবেশ করেছে। বিহারে প্রবেশ করার পর সেটি আবার মালদা জেলাতে প্রবেশ করেছে। মালদা জেলায় প্রবেশ করার পর সেটি আবার পদ্মার সঙ্গে নবাবগঞ্জে মিলিত হয়েছে। এই নদীটি বারসই নামক স্থানে, অর্থাৎ বিহারের বারসই নামক স্থানে এটি দ্বিধা বিভক্ত হয়েছে। দ্বিধা বিভক্ত হয়ে একটির নাম ফুলাহার হয়েছে, আর একটি মহানন্দার নাম নিয়েছে। অর্থাৎ বিহারে যে নদীটি প্রবাহিত হয়েছে সেটি ফুলাহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যেটি প্রবাহিত হয়েছে সেটির নাম মহানন্দা। এখানকার মাটি পাললিক শ্রেণীর মাটি। ইহার প্রাথমিক যে উপনদীগুলি সেগুলি হলো বালাসন, লাচকা, পিতানি, নাগর, চিরামতি, সুই, টাঙ্গন, মরা মহানন্দা, কালিন্দ্রী। এখানে একটি বিষয় উল্লেখ অবশ্যই করা দরকার। কালিন্দি নদী এবং কালিন্দি নদী দুটো পৃথক নদী। সাধারণত কোস্টাল রিজিয়নে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে যে নদীটি দেখতে পাওয়া যায় সেটির নাম কালিন্দী। আর এই নদীটি যেটি মহানন্দার প্রাথমিক উপনদী যেটি মালদায় রয়েছে সেটির নাম কালিন্দ্রী, অর্থাৎ এখানে রফলা যুক্ত হয়েছে কালিন্দ্রী। সেকেন্ডারি ট্রিবিউটারিগুলো কি কি? একটির নাম রোহিণী, মাঞ্ঝা, বকুলা, সুধানী ও পুলি। বালাসন, লাচকা, আয়ুব এবং মাঞ্ঝা এই নদীগুলি দার্জিলিং জেলায় রয়েছে। মেচি, কানাকাই, পানার, রাতুয়া বিহারে রয়েছে। বিহারে উপনদী, বিহারে এর সঙ্গে মিলিত হয়েছে। উত্তর দিনাজপুরে যে সমস্ত নদীগুলি মিলিত হয়েছে সেগুলি হলো দাউ, পিতানি, বকুনা, নাগর, সুধানী, কুলিক,
চেরামতি, সুই এই নদীগুলি উত্তর দিনাজপুরে মিলিত হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাতে টাঙ্গন এবং মরা মহানন্দা যুক্ত হয়েছে। মালদাতে কালিন্দ্রী নদী এর সঙ্গে যুক্ত হয়েছে। মহানন্দা মালদা জেলাকে দুভাগে বিভক্ত করেছে, একটি ইস্টার্ন রিজিয়ন আর একটি ওয়েস্টার্ন রিজিয়ন। এই ইস্টার্ন রিজিয়নকে বলা হয় বারিন্দি, যেখানে প্রাচীন পাললিক মৃত্তিকা দেখতে পাওয়া যায়। ওল্ড অ্যালুভিয়াল যে সয়েল, সেই ওল্ড অ্যালুভিয়াল সয়েল এই বারিন্দি অঞ্চলে দেখতে পাওয়া যায়, অর্থাৎ ইস্টার্ন রিজিয়ন। আর ওয়েস্টার্ন রিজিয়ন, যেটি কালিন্দ্রী নদী, এই ওয়েস্টার্ন রিজিয়নকে আবার দুভাগে বিভক্ত করেছে। দুভাগে বিভক্ত করার যে উত্তরাংশ, অর্থাৎ পশ্চিম অঞ্চলের উত্তরাংশকে বলা হয় তাল, এবং দক্ষিণাংশ সেটিকে বলা হয় দিয়ারা। এই নদীতে স্লিপ এরোশন এবং সাবসিডেন্স এরোশন পরিলক্ষিত হয়ে থাকে। পুনর্ভবা মোট দৈর্ঘ্য 160 কিলোমিটার, যেটি বাংলাদেশের ঠাকুরগাঁ থেকে সৃষ্টি হয়েছে। ঠাকুরগাঁ থেকে সৃষ্টি হওয়ার পর সেটি বাংলাদেশের দিনাজপুর জেলার মধ্যে দিয়ে বাহিত হয়ে দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে সেটি তপন এবং গঙ্গারামপুরের মধ্যে দিয়ে মালদায় প্রবেশ করেছে। মালদা থেকে সেটি আবার বাংলাদেশের রোহনপুর নামক স্থান, যেটি নবাবগঞ্জ, সেই স্থানে প্রবেশ করে মহানন্দার সঙ্গে সেটি মিলিত হয়েছে। এর 3টি উপনদী রয়েছে, একটির নাম টাঙ্গন, নাগর এবং কুলিক। ইহা বাংলাদেশের ধেপা নদী, যেটি করতোয়া নদীর উপনদী, তার সঙ্গে মিলিত হয়ে দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করেছে। এই ধেপা নদী আত্রেই নদী থেকে সৃষ্টি হয়েছে। আত্রেই নদী এর দৈর্ঘ্য 390 কিলোমিটার। ইহা মহাভারতে উল্লিখিত একটি পবিত্র নদী, যার নাম ছিল আত্রেয়ী। ইহা শিলিগুড়ির 10 কিলোমিটার উত্তর পূর্ব দিক থেকে সৃষ্টি হয়েছে। ইহা ব্রহ্মপুত্রের ওয়েস্টার্ন মোস্ট ডিস্ট্রিবিউটরি। ইহার নাম করতোয়া। বাংলাদেশের দিনাজপুর জেলার খানসামা অঞ্চল থেকে এই করতোয়া নদীর নাম হয়েছে আত্রেয়ী নদী। এর গতিপথ, এটি শিলিগুড়ি থেকে সৃষ্টি হওয়ার পরে খানসামা, যেটি বাংলাদেশের দিনাজপুর জেলার একটি অঞ্চল, সেই খানসামাতে থেকে সেটি নওগাঁ পর্যন্ত বিস্তৃত হওয়ার পরে চিরির বান্দর অঞ্চলে দ্বিধায় বিভক্ত হয়ে সেটি আবার দক্ষিণ পশ্চিমের দিকে মিলিত হয়েছে, এবং পশ্চিমাংশের নাম হয়েছে গাবুরা এবং পূর্বাংশের নাম হয়েছে কানকড়া। এই কানকড়া নামটি নিয়ে এই নদী দুটি আবার মিলিত হওয়ার পরে, অর্থাৎ গাবুরা এবং কানকড়া নদীটি আবার মিলিত হয়ে সেটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ যে মহকুমা, সেই কুমারগঞ্জ মহকুমাতে সেটি সংযুক্ত হয়েছে। সংযুক্ত হওয়ার পরে প্রায় 30 কিলোমিটার বাহিত হওয়ার পরে সেটি বালুঘাটের মধ্যে দিয়ে সেটি বাংলাদেশে প্রবেশ করেছে। অর্থাৎ এই নদীর তীরে বালুঘাট শহর এবং কুমারগঞ্জ শহর অবস্থিত, এবং বালুঘাট দিয়ে সেটি বাংলাদেশের চলনবিল নামক স্থানে প্রবেশ করেছে। চলনবিল স্থানে প্রবেশ করার পরে সেটি হুরসাগর নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই হুরসাগর নদী এবং আত্রেই নদী যে মিলিত প্রবাহ, সেই মিলিত প্রবাহ আবার যমুনা নদীর সঙ্গে বাগবাড়ি অঞ্চলে গিয়ে পতিত হয়েছে বা যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই আত্রেই নদীটি সাধারণত যখন সৃষ্টি হয়েছিল তখন একাধিক তার হেড স্ট্রিম ছিল, অর্থাৎ প্রাথমিক অবস্থায় করতোয়া নাম সৃষ্টিকালীন সময়ে ছিল না। সেটি সাহু, নিম, তালমা, চাওয়াই প্রভৃতি ছোট ছোট হেড স্ট্রিমগুলো জলপাইগুড়ি উচ্চভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়ে সেটি করতোয়া নাম নিয়েছিল শিলিগুড়িতে এসে। এই করতোয়া নাম নিয়ে সেটি বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশ করার পরে সেটি আত্রেয়ী নদীর নাম প্রাপ্ত হয়। আত্রেয়ী নদী প্রাপ্ত হওয়ার পরে সেটি দক্ষিণ দিনাজপুরের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সেটি আবার যমুনা নদীর সঙ্গে মিলিত হয়। এই আত্রেয়ীর প্রধান উপনদী হল ব্রাহ্মণী, যমুনা, ইছামতি। বাঁশলয় নদী ঝাড়খণ্ডের বানস পাহাড় থেকে এটি সৃষ্টি হয়েছে। বানস পাহাড়, যেটি সাহেবগঞ্জে রয়েছে, সেই বানস পাহাড় থেকে সৃষ্টি হওয়ার পরে পাকুড় জেলা দিয়ে বাহিত হয়ে সেটি বীরভূমে প্রবেশ করেছে। বীরভূম থেকে মুর্শিদাবাদ জেলা হয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুরে সেটি ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে।
এর প্রধান উপনদী বাগমারি ও পাগলা। গৌণ উপনদী বড়ি। বাগমারি সাহেবগঞ্জ থেকে সৃষ্টি হয়ে মুর্শিদাবাদে প্রবেশ করে। পাগলা নদীটি পাকুড় থেকে সৃষ্টি হয়ে বীরভূম হয়ে সেটি মুর্শিদাবাদে প্রবেশ করে বাঁশলাই নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে। বাঁশলাই নদীটি ট্রেলিস রিভার বলা হয়, অর্থাৎ এই নদীর যে উপনদীগুলি সেগুলি সমান্তরালভাবে এই নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে, তাই এই নদীর যে প্যাটার্ন সেটি ট্রেলিস প্যাটার্নে হয়ে থাকে। দ্বারকা নদী, ইহা বাবলা নদী নামে পরিচিত। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার রামগড় পাহাড় থেকে সৃষ্টি হয়েছে। সাঁওতাল পরগনাতে সৃষ্টি হওয়ার পরে দেউচা, বীরভূমের দেউচা নামক স্থানে সেটি প্রবেশ করার পরে ময়ূরেশ্বর হয়ে রামপুরহাট হয়ে মুর্শিদাবাদে প্রবেশ করেছে। মুর্শিদাবাদে প্রবেশ করার পরে সেটি ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই নদীর তীরেই তারাপীঠ মন্দির অবস্থিত। এই নদীর বেসিন অঞ্চলে ফ্লোরোসিস রোগের প্রাদুর্ভাব দেখা যায় বা প্রকোপ বেশি দেখা যায়। সাধারণত এটি রামপুরহাট অঞ্চল এবং তার সংলগ্ন এলাকাতে এই প্রকোপটি বেশি পরিলক্ষিত হয়। 2013 সালে ফাইলিন যে সাইক্লোন হয়েছিল, সেই সাইক্লোনের ফলে এই নদীর বেসিন অঞ্চল প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। এই দ্বারকা নদীর যে উপনদী, প্রাথমিক উপনদী, সেটি হলো ব্রাহ্মণী, যেটি দুমকা থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ডের দুমকা থেকে সৃষ্টি হওয়ার পরে সেটি বীরভূমে প্রবেশ করেছে। বীরভূমে প্রবেশ করার পরে সেটি মুর্শিদাবাদে এসে দ্বারকা নদীর সঙ্গে মিলিত হয়েছে। চৈলান উপনদী, যেটি দুমকা থেকে সৃষ্টি হয়েছে। ঘোরমোড়া নদী, যেটি বীরভূমে মিলিত হয়েছে। কাজুলি, যেটি বীরভূমের নদী। দাউকা, যেটি বীরভূম থেকে মুর্শিদাবাদে এসে দ্বারকা নদীর সঙ্গে মিলিত হয়েছে। বাঙ্কা নদী, যেটি মুর্শিদাবাদে এই নদীর সঙ্গে মিলিত হয়েছে। এছাড়া কিছু গৌণ উপনদী রয়েছে, যেমন তৃপ্তি, যেটি দুমকা থেকে সৃষ্টি হয়ে বীরভূমে এসে মিলিত হয়েছে এই দ্বারকা নদীর সঙ্গে। অপরটি গামুরী নদী, যেটি বীরভূম থেকে সৃষ্টি হয়ে মুর্শিদাবাদে এসে মিলিত হয়েছে এই নদীর সঙ্গে। মণিকর্ণিকা নদী, যেটি বীরভূম থেকে মুর্শিদাবাদে এসে এই নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই নদীতে ভার্টিক্যাল স্লিপ এরোশন প্রচুর দেখা যায়। এই নদীর প্রকৃতি বা প্যাটার্ন যেটি, সেটিও টেলিস রিভার বা সমান্তরাল শাখাযুক্ত উপনদী এর সঙ্গে, বা উপনদীগুলি এই নদীর সঙ্গে সমান্তরাল শাখা হিসেবে যুক্ত হয়েছে বা সমান্তরাল ভাবে যুক্ত হয়েছে, যাকে অনেকটা সমান্তরাল শাখাযুক্ত বলে মনে হয়, তাই একে টেলিস রিভার বলা হয়। এবার আলোচনা করব ময়ূরাক্ষী নদী নিয়ে। ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় থেকে সৃষ্টি হয়েছে। দৈর্ঘ্য 250 কিলোমিটার। মতিহারি, ধোব্বি, পুষ্যারো প্রভৃতি এই তিনটি হেড স্ট্রিম মিলিত হয়ে নাম প্রাপ্ত হয়েছে ময়ূরাক্ষী নদী। এই ময়ূরাক্ষী নদীটি ত্রিকুট পাহাড় থেকে সৃষ্টি হওয়ার পরে, অর্থাৎ ত্রিকুট পাহাড় থেকে এই তিনটি হেড স্ট্রিম সৃষ্টি হয়ে যখন মিলিত হওয়ার পরে সেটি ময়ূরাক্ষী নাম নিয়েছে। এই ময়ূরাক্ষী নাম নিয়ে সেই নদীটি বীরভূমে প্রবেশ করেছে। বীরভূমের মধ্যে দিয়ে সেটি মুর্শিদাবাদে প্রবেশ করে হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে। বীরভূমে ঢোকার আগে সিদ্ধেশ্বরী ও নুনবিলের জল দ্বারা, অর্থাৎ ছোট দুটো নদী সিদ্ধেশ্বরী ও নুনবিলের জল দ্বারা এটি পুষ্ট হয়েছে। এই নদীতে হরপা বাঁধ দেখা যায়। 1955 সালে ঝাড়খণ্ডের দুমকার নিকট এই নদীর উপর মাসাঞ্জোর বা কানাডা বাঁধ দেওয়া হয়েছে। সিউড়ি নিকট তিলপাড়াতে তিলপাড়া ব্যারেজ নির্মাণ করা হয়েছে। মাসাঞ্জোরের উপরের যে নদী বেসিন গঠিত হয়েছে সেটি গ্রানাইট ও নিজ দ্বারা হয়েছে, এবং এই বেসিন অঞ্চলটি সাধারণত আর্কিয়ান যুগে গঠিত হয়েছে বলে অনুমান করা হয়। এর যে প্রাথমিক উপনদী সেটি হলো কোপাই, দুমকা, সিদ্ধেশ্বরী, ঘুরঘুরি, ভুরকুন্ডা, পুষ্করিণী, ব্রাহ্মণী এবং ধাবাই। গৌণ উপনদী নুনবিল এবং বক্রেশ্বর। ময়ূরাক্ষী এবং দ্বারকার সঙ্গমস্থলকে বলা হয় হিজাল। ইহা এক প্রকার ট্রেলিস রিভার। এই মাসাঞ্জোর বাঁধকে কানাডারিয়াম বলা হয়। এটি ঝাড়খণ্ডের দুমকা শহরের নিকট অবস্থিত। তিলপাড়া ব্যারেজ তিলপাড়া নিকট অবস্থিত, যেটি সিউড়ির নিকটবর্তী, বীরভূমের সিউড়ির কাছাকাছি একটি স্থান। আপার বেসিন অঞ্চলের উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অ্যাভারেজ রেনফল সাধারণত সেখানে 1300 থেকে 1500 মিলিমিটার হয়ে থাকে। মিডিল যে বেসিন, সেই বেসিন অঞ্চলের অ্যাভারেজ টেম্পারেচার 25 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অ্যাভারেজ টেম্পারেচার এই নদীর বেসিন এলাকায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ম্যাক্সিমাম 25 থেকে মিনিমাম 11 ডিগ্রি সেন্টিগ্রেড। মাটি সাধারণত সাঁওতাল পরগনা অঞ্চল যে মাটি, সেরকম মাটি এখানে দেখতে পাওয়া যায়। আপার বেসিন রেড
গ্র্যাভেলি সয়েল এবং ইয়েলো সয়েল। মিডিল যে বেসিন সেটি বীরভূম, যেটি পশ্চিমাংশ বীরভূমের পশ্চিমাংশ নিস এবং পূর্বাংশ ল্যাটেরাইট মাটি দ্বারা গঠিত। লোয়ার পার্ট যেটি মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত, সেটি লুমি এবং ক্লে লুমি সয়েল এখানে দেখা যায়। এখানে বিন্ধ্য অ্যালোভিয়াম যে শ্রেণীর মাটি, সেই বিন্ধ্য অ্যালোভিয়াম শ্রেণীর মাটি এই ময়ূরাক্ষী বেসিন অঞ্চলে দেখতে পাওয়া যায়। অজয় নদী, এর দৈর্ঘ্য 287 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 152 কিলোমিটার রয়েছে। মেগাস্তিনিসের উল্লিখিত অ্যামিস্টিস যে নদীটি, সেই অ্যামিস্টিস নদীর নামটি হলো অজয় নদী। সিন্ধু সভ্যতার নিদর্শন পাণ্ডু রাজার ঢিবি এই নদীর তীরে আবিষ্কৃত হয়েছে। ঝাড়খণ্ডের মুঙ্গের থেকে এই নদীটির সৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ডের মুঙ্গের থেকে সৃষ্টি হওয়ার পরে শিমজুড়ি নামক স্থানে, চিত্তরঞ্জন শিমজুড়ি নামক স্থানে সেটি প্রবেশ করেছে, করে সেটি বর্ধমানের মধ্যে দিয়ে সেটি বীরভূমে প্রবেশ করেছে। বীরভূমে সেটি কাটোয়াতে, যেটি বর্ধমানের একটি শহর, সেই কাটোয়া শহরে এসে ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে। এটি এক প্রকারের ট্রেলিস রিভার। অজয় নদী ঝাড়খণ্ড এবং বর্ধমানের সীমানা তৈরি করেছে, পরে সেটি বর্ধমান ও বীরভূমের সীমানা তৈরি করেছে। প্রাথমিক উপনদী দুধুয়া বিহার এবং ঝাড়খণ্ডের নদী মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। পাত্র ও জয়ন্তী নদী যেটি ঝাড়খণ্ডের মধ্যে প্রবাহিত হয়েছে। হিংলো নদী যেটি ঝাড়খণ্ডে প্রবাহিত হয়ে মিলিত হয়েছে এই নদীর সঙ্গে। তিমুনি ও কুনুর নদী যেটি বর্ধমান এবং পশ্চিমবঙ্গের মধ্যে যেটি প্রবাহিত হয়ে সেটি এই নদীর সঙ্গে মিলিত হয়েছে। কানা অজয় যেটি বীরভূম থেকে বর্ধমানে প্রবাহিত হওয়ার পরে সেটি এই নদীর সঙ্গে মিলিত হয়েছে। অজয় নদীকে বন্যাপ্রবণ নদীও বলা হয়। এরপর আসবো জলঙ্গি নদী। ইহা পদ্মার ডান দিক হাসানপুর থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ এটি পদ্মার যে ডান দিকের যে উপত্যকা অঞ্চল রয়েছে বা বেসিন এরিয়া রয়েছে, সেখানে বাংলাদেশের যে হাসানপুর নামক স্থান, সেই হাসানপুর থেকে এই জলঙ্গি নদীর সৃষ্টি হয়েছে, যা ফারাক্কা থেকে 165 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে সৃষ্টি হওয়ার পরে সেটি ভাগীরথীর সঙ্গে নবদ্বীপে এসে মিলিত হয়েছে। এর প্রধান উপনদী ভৈরবী, শিলামারি এবং সুতি। দামোদর নদী, এর দৈর্ঘ্য 592 কিলোমিটার, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী দামোদর নদী। অনেক সময় ভুল হতে পারে যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে ভাগীরথী ও হুগলি নদীর যে মিলিত প্রবাহ, সেটিকে অনেক ক্ষেত্রেই বলা হয়ে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে ভাগীরথী এবং হুগলির যে মিলিত প্রবাহ সেটি 570 কিলোমিটার এবং দামোদর নদীর যে দৈর্ঘ্য সেটি 592 কিলোমিটার। সুতরাং দামোদর নদী পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। সোনারপুরের পালামৌ নিকট খামারপাড় পাহাড় থেকে এই নদীর সৃষ্টি হয়েছে। বেগুয়াহানাতে এই দামোদর নদী দ্বিধায় বিভক্ত হয়েছে। প্রধান অংশটি মিলিত হয়েছে মুন্ডেশ্বরী চ্যানেলের দ্বারা রূপনারায়ণের সঙ্গে, আর অন্য অংশটি আমতা চ্যানেলের মাধ্যমে হুগলি নদীতে মিশেছে উলুবেড়িয়ার নিকট। এটি ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হওয়ার পরে বর্ধমানের মধ্যে দিয়ে সেটি পুরুলিয়াতে প্রবেশ করেছে, পুরুলিয়া থেকে সেটি বাঁকুড়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া হয়ে হুগলি নদীতে গিয়ে মিলিত হয়েছে। এই নদীতে সাবসিডেন্স এরোশন ও স্লিপ এরোশন প্রচুর দেখতে পাওয়া যায়। দুর্গাপুরে দামোদর নদী থেকে ইডেন ক্যানেল সৃষ্টি হয়েছে, যা দুর্গাপুর ব্যারেজ দেখা যায় যেখানে। দামোদর উপত্যকাকে ভারতের রুর বলা হয়। দামোদরের সবচেয়ে বড় উপনদীর নাম বরাকর উপনদী। দামোদর বেসিন সাধারণত সিভিয়ার সয়েল এরোশন এই বেসিন অঞ্চলে দেখতে পাওয়া যায়। দামোদর থেকে হানৎ ক্যানেল সৃষ্টি হয়েছে, যা শক্তিগড়ে তৈরি করে দামোদর শক্তিগড়ের এই হানৎ ক্যানেলটি সৃষ্টি করা হয়েছে। করার পরে সেটি দামোদরের জলকে রূপনারায়ণে পাঠানো হয়েছে। বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দামোদরের উপর বাঁধ দেওয়ার জন্য 1789 সালে একটি চুক্তি করেছিল। ইহা ভারতের একটি কন্টামিনেট রিভার হিসেবে উল্লেখ করা হয় বা সংক্রমিত নদী। দামোদরের উপর তিলাইয়াতে বরাকর নদীর উপর বাঁধ নির্মাণ করা হয়েছে 1953 সালে এবং দ্বিতীয় বাঁধ কোনা নদীর উপরে 1955 সালে নির্মাণ করা হয়। দামোদরের উপর পাঞ্চেত বাঁধ 1959 সালে নির্মাণ করা হয় এবং মাইথনের উপর 1957 সালে বাঁধ নির্মাণ করা হয়, মাইথন বাঁধ। উপরের 4টি বাঁধ নিয়ন্ত্রণ করে থাকে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। বিহার সরকার 1978 সালে তেনুঘাটে
তেনুঘাটে বাঁধ নির্মাণ করেন, যা ডিবিসির আওতাধীন নয়। দামোদর নদীর প্রধান উপনদীগুলি হল বরাকর, হাহারো, ঘাড়ি, বোকারো, কোনার, জামুনিয়া, নৌকাড়িভেড়া, খানভো গর্গা, গোয়াই ইজরি, খাদিয়া কাতরি, শালি, সিঙ্গার তমাল ও নুনা। এগুলো বেশিরভাগই ঝাড়খণ্ডে এই দামোদর নদীর সঙ্গে মিলিত হয়েছে। পশ্চিমবঙ্গে শুধুমাত্র শালি, সিঙ্গার তমাল ও নুনা মিলিত হয়েছে। এর মধ্যে এই বরাকর নদীটি আবার ঝাড়খণ্ডের সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই নদীগুলির বেশিরভাগই ঝাড়খণ্ডের সৃষ্টি হয়েছে। বাকি তিনটি নদী বাঁকুড়া, বর্ধমানের সৃষ্টি হয়েছে, হওয়ার পরে সেগুলি দামোদর নদীর সঙ্গে মিলিত হয়েছে। দামোদরের যে বেসিন অঞ্চল সেটি আপার প্যালিওজোইক যুগে সৃষ্টি হয়েছে এবং এটি লোয়ার গন্ডওয়ানা যুগের বেসিন অঞ্চল। এখানে দামোদর নদীটি এপিজেনেটিক বা সুপার ইম্পোজ রিভার বলা হয়, কারণ এটি ক্ষয়কার্যের ফলে নতুন ভূমিরূপ সৃষ্টি করেছে। এবার কোস্টাল যে রিভার রয়েছে পশ্চিমবঙ্গে, কোস্টাল রিভার বলতে সাধারণত যে উপকূলীয় কিছু নদী রয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে উল্লেখযোগ্য হল কালিন্দী নদী, যেটি এই নদীটিকে কালিন্দী নদী বলা হয়ে থাকে, মাতলা নদী, বিদ্যাধরী নদী, বড়াল রিভার। প্রধানত এই চারটি নদী প্রধান উপকূলীয় নদী হিসেবে পশ্চিমবঙ্গে পরিচিত। যেটি হুগলি নদী যেটি রয়েছে তার বাম দিকে অবস্থিত, যার বেশিরভাগটাই দক্ষিণ চব্বিশ পরগনার নদী হিসেবে পরিচিত। উপকূলীয় নদীগুলি আলোচনার সঙ্গে অন্যান্য যে ছোট ছোট নদীগুলি রয়েছে পশ্চিমবঙ্গে, যেগুলি আলোচিত হয়নি, সেগুলি আলোচনা করা হবে এবার। খাড়ি নদী, যেটি বর্ধমানের সৃষ্টি হয়েছে, এর উপনদী ব্রাহ্মণী এবং বাঙ্কা। গাঙ্গুর নদী, যেটি বর্ধমানের সৃষ্টি হয়েছে। বেহুলা নদী, যেটি বর্ধমান ও হুগলি জেলার মধ্যে রয়েছে। দীঘা ও কুস্তি নদী, যেটি হুগলির নদী। সরস্বতী ও কানা দামোদর, হুগলি এবং হাওড়া নদী। চূর্ণী নদী, যে দৈর্ঘ্য 56 কিলোমিটার। নদিয়া জেলার মাঝদিয়া অঞ্চলে চূর্ণী নদীর সৃষ্টি হয়ে মাথাভাঙ্গা নদী থেকে এই নদীটির সৃষ্টি হয়েছে। মাথাভাঙ্গা থেকে ইছামতি নদীও সৃষ্টি হয়েছে। এই চূর্ণী নদীটি শিবনিবাস হয়ে হাঁসখালি, বীরনগর, অরণঘাটা হয়ে রানাঘাটে প্রবেশ করেছে। রানাঘাট থেকে সেটি চাকদা হয়ে ভাগীরথী সঙ্গে মিলিত হয়েছে। ইছামতি নদী, যেটি 55 কিলোমিটার দৈর্ঘ্য, ইহা মাথাভাঙ্গা নদী থেকে সৃষ্টি হয়েছে, যেটি পদ্মার ডান দিক থেকে সৃষ্টি হয়েছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার। হওয়ার পরে সেটি বর্ধমান জেলার মাঝিদিয়াতে গিয়ে ইছামতি নদীটি ইহা মাথাভাঙ্গা নদী থেকে নদিয়া জেলার মাঝিদিয়ার নিকট সৃষ্টি হয়েছে। এই মাথাভাঙ্গা নদীটি আবার বাংলাদেশের কুষ্টিয়া জেলাতে পদ্মা নদী থেকে সৃষ্টি হয়েছে। ভারতে 19.5 কিলোমিটার চলার পরে ইছামতি বাংলাদেশের মোবারকপুরে প্রবেশ করেছে এবং কিছু দূরে যাওয়ার পরে পুনরায় নদিয়ার দত্তকুলিয়ার নিকট প্রবেশ করেছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে 20 কিলোমিটার সীমানা রচনা করেছে এই ইছামতি নদী। আনগ্রাই থেকে কালাঞ্চি এবং গোয়ালপাড়া থেকে কালিন্দী, রায়মঙ্গল এই নদীগুলি সৃষ্টি হয়েছে। ইছামতির 3টি অংশ রয়েছে। মাথাভাঙ্গা থেকে এই নদীটি মাথাভাঙ্গা থেকে সৃষ্ট একটি বৃহত্তম অংশ 208 কিলোমিটার চলার পর উত্তর দিকে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে কালিন্দী নদীর সঙ্গে এই ইছামতি নদীর একটি অংশ মিলিত হয়েছে। বাংলাদেশের ঢাকার নিকট জাফরগঞ্জের হুরাসাগর থেকে সৃষ্টি হয়ে মুন্সিগঞ্জের যোগিনীঘাট পর্যন্ত বিস্তৃত হয়েছে। দিনাজপুর জেলায় অন্য একটি ইছামতি নদী রয়েছে। এই নদীতে প্রো এরোশন দেখা যায়। পশ্চিমবঙ্গের ইছামতি 2টি জেলার মধ্যে দিয়ে বাহিত হয়েছে, একটা নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, অর্থাৎ 3টি ইছামতি পশ্চিমবঙ্গে রয়েছে, বা ইছামতি নদী 3টি রয়েছে। এই 3টির মধ্যে একটি মাথাভাঙ্গা থেকে সৃষ্টি হয়ে সেটি 208 কিলোমিটার চলার পর উত্তর চব্বিশ পরগনার কালিন্দী নদীর সঙ্গে মিলিত হয়েছে। আর একটি নদী বাংলাদেশের ঢাকার নিকট জাফরগঞ্জের হুরাসাগর থেকে সৃষ্টি হয়েছে,
হয়ে মুন্সিগঞ্জ এর যোগিনী ঘাট পর্যন্ত সেটি বিস্তৃত হয়েছে। অপরদিকে দিনাজপুর জেলাতে একটি নদী রয়েছে ইছামতি নামে, সেটিতে একটু ইরোশন দেখা যায়। পশ্চিমবঙ্গের ইছামতি দুটি জেলার মধ্যে দিয়ে বাহিত হয়েছে, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, অর্থাৎ যে ইছামতি মাথাভাঙা থেকে সৃষ্টি হয়েছে সেই ইছামতি নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যে বাহিত হয়েছে। বিদ্যাধরী নদী, ইহা নদিয়া জেলার হরিণঘাটাতে মাতলা নদী থেকে সৃষ্টি হয়েছে। এরা নদিয়া থেকে উত্তর চব্বিশ পরগনার মধ্যে দিয়ে সুন্দরবন অঞ্চলে রায়মঙ্গল নদীর সঙ্গে মিলিত হয়েছে। 300 বিসিতে এই নদী বন্দর চন্দ্রকেতুগড় এই নদীতেই ছিল বলে অনুমান করা হয়। এর উপনদী হারোয়া এবং ভাঙ্গা, এই নদীতে সাবসিডেন্স এরোশন দেখা যায়। কালিন্দ্রী নদী, ইহা ফুলাহা নদী থেকে সৃষ্ট শাখা নদী, যা মালদা জেলার নাজিরপুরে ফুলাহা নদী থেকে সৃষ্টি হয়েছে। ইহা দক্ষিণ পূর্ব দিকে বাহিত হয়ে নিমাশাড়ি ঘাটে মহানন্দার সঙ্গে যুক্ত হয়েছে। এই নদীর উত্তরাংশকে তাল বলা হয়, দক্ষিণাংশকে দিয়ারা বলা হয়। এই অঞ্চলে অমৃতি নামক অশ্বক্রাকৃতির হ্রদ রয়েছে এবং এইখানকার যে মাটি সেটি অ্যান্টি সয়েল দেখা যায়, যা হ্যালোসিন যুগে সৃষ্টি হয়েছে বলে অনুমান করা হয়। এই মাটি বহু বৈচিত্র্যময় এবং নাজিরপুর থেকে হাউজান ঘাট পর্যন্ত, যেটি কালিন্দী নদীর ডান দিকে অবস্থিত, সেখানে এক্সট্রিম এরোশন হ্যাজার্ড প্রোন এরিয়া হিসেবে সেই অঞ্চলটিকে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই কালিন্দী নদী মালদা জেলার একটি নদী। অপরদিকে কালিন্দী নদী, যেটি সুন্দরবন অঞ্চলে একটি নদী, যে নদীটি উত্তর চব্বিশ পরগনা থেকে সৃষ্টি হওয়ার পরে সেটি সাতক্ষীরা হয়ে বাংলাদেশের বসিরহাট পর্যন্ত সেটি বিস্তৃত হয়েছে। এটি ইছামতি নদী থেকে এই কালিন্দী নদী সৃষ্টি হয়েছে। এতে টো এরোশন দেখা যায়, প্রধানত উত্তর চব্বিশ পরগনা অঞ্চলে এই টো এরোশনটা দেখা যায়। এছাড়া রয়েছে মুন্ডেশ্বরী নদী, ইহা বর্ধমান জেলার রায়না ব্লক ও শ্রীরামপুর গ্রামে একটি ক্যানেল হিসেবে সৃষ্টি হয়ে সেটি বর্ধমান থেকে হুগলিতে রূপনারায়ণ নদীর সঙ্গে গিয়ে মিলিত হয়েছে। এর উপনদী হরিণখোলা এবং কানাদারেকেশ্বর। এই নদীর অববাহিকা অঞ্চলে স্লিপ এরোশন এবং সাবসিডেন্স এরোশন দেখা যায়। নাগর, কুলিক এবং টাঙ্গন। নাগর বাংলাদেশে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের সীমানা বরাবর চলার পর উত্তর দিনাজপুরের কুলিকের সঙ্গে যুক্ত হয়ে মহানন্দায় পতিত হয়েছে। কুলিক বাংলাদেশের সৃষ্ট নদী। টাঙ্গন, ইহাও বাংলাদেশের সৃষ্টি হওয়ার পরে উত্তর দিনাজপুরে প্রবেশ করেছে। উত্তর দিনাজপুর থেকে মালদা ও বাংলাদেশের সীমানা রচনা করে সেটি মহানন্দার সঙ্গে গিয়ে মিলিত হয়েছে। দ্বারকেশ্বর নদী পুরুলিয়ার তিলবনী পাহাড় থেকে সৃষ্টি হয়ে বাঁকুড়া জেলাতে প্রবেশ করেছে। পুরুলিয়া থেকে সেটি বাঁকুড়া থেকে বর্ধমান হয়ে সেটি হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে। ঘাটালের নিকট এটির সঙ্গে শিলাই নদী যুক্ত হয়েছে এবং শিলাই এবং দ্বারকেশ্বর যে মিলিত প্রবাহ সেটির নাম রূপনারায়ণ হয়েছে। এই রূপনারায়ণ নদী পতিত হয়েছে হুগলি নদীতে। অর্থাৎ পুরুলিয়া থেকে সৃষ্টি হওয়ার পরে বাঁকুড়া হয়ে বর্ধমান হয়ে হুগলি জেলাতে প্রবেশ করে সেটি শিলাই বা শিলাবতী নদী এই দ্বারকেশ্বরের সঙ্গে মিলিত হয়েছে, রূপনারায়ণ নাম নিয়েছে এবং হুগলি নদীতে পতিত হয়েছে। এর উপনদী ফতুয়ারি, বোকা, গন্ধেশ্বরী, আকাশা, বেড়া, ফুকরা এবং শঙ্করী। শিলাবতী নদী পুরুলিয়ার ছোরনাপুর মালভূমির উচ্চভূমি থেকে সৃষ্টি হওয়ার পরে সেটি বাঁকুড়ার মধ্যে দিয়ে পশ্চিম মেদিনীপুর প্রবেশ করেছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সেটি দ্বারকেশ্বর নদীর সঙ্গে মিলিত হয়েছে। আর্কিয়ান যুগের বেঙ্গল নিচ দ্বারা মেদিনীপুর অঞ্চলটি গঠিত, অর্থাৎ মেদিনীপুরের যে শিলাবতী বেসিন অঞ্চল সেটি আর্কিয়ান যুগে বেঙ্গল নিচ দ্বারা গঠিত। দ্বারকেশ্বরের সঙ্গে মিলিত হয়ে নাম হয় রূপনারায়ণ, যা হুগলি নদীতে পতিত হয়েছে। ইহার উপনদী জয়পন্ডা, পুরাতন চম্পায়ন, পটিয়া, কুবাই, ডোনাই, করং এবং কাটান। এই নদীর উপর খাতড়া নামক যে সাব ডিভিশনটি সেটি বাঁকুড়া জেলার খাতড়া সাব ডিভিশনটিতে কদমদেউলি নামক একটি বাঁধ এই নদীর উপরে দেওয়া হয়েছে। ইহা একটি ট্রেলিস রিভার। কংসাবতী 465 কিলোমিটার দৈর্ঘ্য, পুরুলিয়ার মুরুগুমা অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে। পুরুলিয়ার মুরুগুমা অঞ্চল, যেটি পুরুলিয়ার ঝালদা অঞ্চলের পুরুলিয়া জেলার মুরুগুমার ঝালদাতে যে বারবন পাহাড় রয়েছে সেই পাহাড় থেকে এটি সৃষ্টি হয়েছে। হওয়ার পরে পুরুলিয়া থেকে সৃষ্টি হয়ে বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করেছে এবং ভৈরববাঙ্কি নদীর সঙ্গে মিলিত হয়ে সেটি কেশপুরে সেটি
রূপনারায়ণ নদীর সঙ্গে এবং একটি কেলেঘাই নদীর সঙ্গে মিলিত হয়েছে। অর্থাৎ কেশপুরে এই নদীটি দ্বিধা বিভক্ত হয়েছে। উত্তরাংশ রূপনারায়ণের সঙ্গে যুক্ত হয়েছে এবং দক্ষিণ পূর্বাংশ কেলঘাই নদীর সঙ্গে যুক্ত হয়ে হলদি নদীর নাম সৃষ্টি হয়েছে বা হলদি নদী হিসেবে সৃষ্টি হয়েছে এবং এই হলদিয়ার নিকট সেটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ঝালদার মরুভূমিতে দুটি ছোট নদী মিলিত হয়ে কংসাবতী নদীর সৃষ্টি হয়েছে। একটি সাহরঝোর এবং গিরগিরি, এই দুটি নদীর মিলিত প্রবাহ কংসাবতী। এই নদীর উপর পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর সীমান্তে মুকুটমণিপুর বাঁধ নির্মাণ করা হয়েছে। কংসাবতী এবং কুমারী নদীর সঙ্গমস্থলে এই কংসাবতী বাঁধ এবং মুকুটমণিপুর জলাধার রয়েছে। বাঁকুড়াতে কুমারী নদী এর সঙ্গে যুক্ত হয়েছে। এর উপনদী সাহরঝোর, বান্ধু, কটলাই, কুমারী, ভৈরবাঙ্কি, তারাফেনী, কালাইচু। এই নদী অববাহিকাতে স্লিপ এরোশন ও ডিপ্রেশন অফ ব্যাংক রেস্ট দেখা যায়। রূপনারায়ণ পুরুলিয়ার উত্তর পূর্ব চৌড়াপুর মালভূমির ধনেশ্বর থেকে এটি সৃষ্টি হয়েছে। পুরুলিয়া হয়ে সেটি বাঁকুড়াতে যখন রূপনারায়ণ নাম হয় তখন সেটি ঘাটালে শিলাবতী নদীর সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ বাঁকুড়াতে দ্বারকেশ্বর নাম হয়, দ্বারকেশ্বর নাম নিয়ে সেই ঘাটালে যখন শিলাবতীর সঙ্গে যুক্ত হয় তখন তার নাম হয় রূপনারায়ণ। এই রূপনারায়ণ নাম নিয়ে সে হুগলি নদীতে পতিত হয়েছে। এর প্রধান শহর কোলাঘাট ও তমলুক। এখানে স্লিপ এরোশন ও সাবসিডেন্স এরোশন দেখা যায়। এখানে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। কেলেঘাই নদী 121 কিলোমিটার দৈর্ঘ্য। ইহা পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের বামিনী গ্রাম থেকে সৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুরের কাংড়াখালীতে কাঁসাই নদীর সঙ্গে এটি মিলিত হয়েছে। কাঁসা এবং কেলেঘাইয়ের মিলিত প্রবাহর নাম হচ্ছে হলদি নদী। পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর হয়ে হলদি নদীর নাম নিয়ে সেটি হলদিয়াতে হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে। এর উপনদী কপালেশ্বরী, দেউলিয়া, চান্দিয়া, বাঘাই। পশ্চিম মেদিনীপুরে কেলেঘাই নদীর আপার বেসিন অঞ্চলে রিল এবং গালি এরোশন দেখা যায়। হলদি নদী দৈর্ঘ্য 24 কিলোমিটার। কাঁসা এবং কেলেঘাই নদীর মিলিত হয় কাংড়াখালীতে, পূর্ব মেদিনীপুর, এবং নাম হয় হলদি নদী। ইহা হলদিয়াতে পতিত হয়েছে হুগলি নদীর সঙ্গে। সুবর্ণরেখা নদী দৈর্ঘ্য 395 কিলোমিটার। সোনাপুর মালভূমির পিস্কা নাগরী থেকে সৃষ্টি হয়েছে, যেটি রাঁচির নিকটে অবস্থিত। হয়ে সেটি পশ্চিম মেদিনীপুর অর্থাৎ ঝাড়খণ্ডের সোনাপুর মালভূমির পিস্কা নাগরী থেকে সৃষ্টি হয়ে পশ্চিম মেদিনীপুর হয়ে উড়িষ্যাতে প্রবেশ করেছে। উড়িষ্যা প্রবেশ করার পর সেটি বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এর বাম তীরে উপনদী দুলাঙ্গা, শঙ্খ, লিনালা, সাপুলি নালা। ডান তীরের উপনদী কাঞ্চি নদী, খড়কাই নদী, করতোয়া নদী, রারু এবং গারুড়। তীরবর্তী শহর জামশেদপুর এবং গোপীবল্লভপুর। এখানে হদ্রু জলপ্রপাত রয়েছে 98 মিটার উঁচু। এতে যে বাঁধ রয়েছে তার নাম চান্ডিল বাঁধ। এখানে রয়েছে গেটাল শুট রিজার্ভার, যেটি রাঁচির পূর্ব দিকে অবস্থিত। এর বেসিন অঞ্চলটি প্রি ক্যাম্বিয়ান যুগে বা আর্কিয়ান যুগে সৃষ্টি হয়েছে। টার্সিয়ার যুগেও সামান্য কিছু এর ভূমিরূপ এখানে লক্ষ্য করা যায়। এই অঞ্চলে স্লিপ এরোশন এবং ব্যাংক এরোশন বেশি হয়। ইহা একটি এপিজেনেটিক বা সুপার ইম্পোজড রিভার। এর প্রাথমিক যে উপনদীগুলি রয়েছে সেটি হলো ঝমরু, রূপাহ, কারুর, কাঞ্চি, ডান্না, পোরকারি, চিনগুরু, খড়কাই, গুরমা এবং সিন্ধুবা। এর মধ্যে বেশিরভাগ নদী ঝাড়খণ্ডে সৃষ্টি হয়েছে। কারুর, চিনগুরু এবং সিন্ধুবা পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে। নদীর তীরবর্তী শহর নিয়ে এবার আলোচনা করব। শিলিগুড়ির যে শহরটি সেটি বালাসান যে নদী, যেটি মহানন্দার উপনদী, সেই নদীর তীরবর্তী শহর। দার্জিলিং খংখোলা নদীর তীরবর্তী শহর। কালিম্পং তিস্তা নদীর তীরবর্তী শহর। কোচবিহার তোর্ষা, সিউড়ি ময়ূরাক্ষী নদী। বোলপুর কোপাই নদীর শহর। তারাপীঠ দ্বারকা নদীর শহর। শান্তিনিকেতন কোপাই নদীর শহর। বর্ধমান দামোদর নদীর শহর। বোকারো দামোদর নদীর শহর। দুর্গাপুর দামোদর নদীর শহর। রানীগঞ্জ দামোদর নদীর শহর। মালদা মহানন্দা নদী উপত্যকার শহর। নবদ্বীপ ভাগীরথী নদী। শান্তিপুর ভাগীরথী। কৃষ্ণনগর জলঙ্গি। আরামবাগ দ্বারকেশ্বর। কোলাঘাট রূপনারায়ণ এবং মেদিনীপুর হচ্ছে কাঁসাই।
এই হচ্ছে পশ্চিমবঙ্গের নদ নদী এবং তার সংলগ্ন বিভিন্ন প্রকল্প এবং তার তীরবর্তী বিভিন্ন শহর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হলো।